1769 সালের আগস্টের এক গরম দিনে কর্সিকার সমুদ্র বাতাসে ভেসে জন্ম নিল এক ছেলে, নেপোলিয়ন বোনাপার্ট। দ্বীপটি তখন সদ্য ফ্রান্সের অধীনে এসেছে, তাই ছোট্ট নেপোলিয়ন জন্মের মুহূর্ত থেকেই এক রাজনৈতিক পরিবর্তনের অংশ ছিল। বাবা ছিলেন এক ক্ষুদ্র অভিজাত, কিন্তু অর্থের অভাবে সংসারে তেমন বিলাসিতা ছিল না। শৈশবে নেপোলিয়ন ছিল চুপচাপ, কিন্তু দারুণ কৌতূহলী। যুদ্ধের গল্প আর মানচিত্র দেখতেই বেশি পছন্দ করত। মাত্র 9 বছর বয়সে ফ্রান্সের ব্রিয়েন সামরিক একাডেমিতে ভর্তি হয়। সেখানে সহপাঠীরা কর্সিকান উচ্চারণ নিয়ে মজা করত, কিন্তু এই অপমানই ওর মনে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। যোদ্ধার আবির্ভাব। 1785 সালে 16 বছরের কিশোর নেপোলিয়ন আর্টিলারি অফিসার হিসেবে সেনাবাহিনীতে যোগ দিল। কয়েক বছরের মধ্যেই ফরাসি বিপ্লব শুরু হলো। রাজা পড়ে গেলেন, আর ফ্রান্সে বিশৃঙ্খলা, কিন্তু নেপোলিয়নের জন্য এটা ছিল সূচক। 1793 সালের তোলন যুদ্ধে সে দেখালো কেমন কৌশলে ছোট্ট সেনা দল দিয়ে বড় বাহিনীকে হারানো যায়। বন্দুকের গুলি, কামানের গোলা, সবকিছু এত নিখুঁতভাবে পরিচালনা করল যে ফরাসি নেতৃত্ব তার দিকে নজর দিল। শীর্ষে ওঠার পথ। 1796 সালে নেপোলিয়ন পেল ইতালি অভিযানের নেতৃত্ব। সে সেনাদের বলল, তোমরা ক্ষুধার্ত, তোমাদের কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু আমি তোমাদের গৌরব আর সমৃদ্ধি এনে দেব। সেনারা তাকে ভালোবাসতে শুরু করল। কয়েক মাসে সে অস্ট্রিয়াকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করল। 1799 সালে ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে উঠল। তখন নেপোলিয়ন এক অভ্যুত্থান ঘটালো, ইতিহাসে যেটা পরিচিত 18 ব্রুমেয়ারের অভ্যুত্থান নামে। নিজেকে করল প্রথম কনসুল। আর 1804 সালে প্যারিসের নটর ডেমে নিজ হাতে নিজের মাথায় সম্রাটের মুকুট পরিয়ে দিল, যেন বলতে চাইল, আমার ক্ষমতা আমার নিজের। সম্রাটের স্বপ্ন। নেপোলিয়ন চেয়েছিল পুরো ইউরোপকে ফরাসি আধুনিক আইনে সাজাতে। সে প্রণয়ন করল নেপোলিয়নিক কোড, যেখানে সমানাধিকার, সম্পত্তির সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা ছিল। রাস্তা, ব্যাংক, শিক্ষা, সবখানে উন্নয়ন। কিন্তু তার সত্যিকার ভালোবাসা ছিল যুদ্ধক্ষেত্র। আউস্টারলিটজ 1805 এসে রাশিয়া আর অস্ট্রিয়াকে একসাথে হারালো, যুদ্ধের ইতিহাসে যেটা এখনও এক মাস্টারপিস। প্রায় পুরো ইউরোপ তার পতাকার নিচে এল। পতনের শুরু। 1812 সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করল, কিন্তু শীত, ক্ষুধা আর রোগে তার 6 লাখ সেনার মধ্যে প্রায় সবাই মারা গেল বা বন্দী হল। ইউরোপের রাজারা সুযোগ নিল। লিপুজিগে 1813 নেপোলিয়নকে হারালো। 1814 সালে তাকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হলো, কিন্তু কে ভেবেছিল এই মানুষ এত সহজে হার মানবে। 100 দিনের প্রত্যাবর্তন। 1815 সালে নেপোলিয়ন পালিয়ে এলবা থেকে ফিরে এল ফ্রান্সে। সেনারা তাকে গ্রেপ্তার করতে গেল, কিন্তু সে শুধু বলল, আমি তোমাদের সম্রাট, যদি আমাকে হত্যা করতে চাও, করো। সেনারা তাকে আলিঙ্গন করল, আর ফ্রান্স আবার তার হাতে চলে এল। কিন্তু ভাগ্য তখন তার বিরুদ্ধে। ওয়াটারলু যুদ্ধে ব্রিটেন ওয়েলিংটন ও প্রুশিয়ার ব্লুচারের হাতে চূড়ান্তভাবে হেরে গেল। শেষ অধ্যায়। এবার তাকে পাঠানো হলো সেন্ট হেলেনা দ্বীপে, দক্ষিণ আটলান্টিকের এক নির্জন দ্বীপে। সেখানে ছোট্ট ঘরে বসে নেপোলিয়ন তার জীবনের কথা লিখল, আর বলতো, আমার জীবন, যুদ্ধ, আইন আর ভালোবাসা, সবই ছিল এক নাটক। 1821 সালের 5 মে, মাত্র 51 বছর বয়সে তার মৃত্যু হল। আজও প্যারিসের এলস ইনভ্যালাইডেসে তার সমাধি মানুষের ভিড়ে ভরা। এই গল্পে নেপোলিয়ন যেন প্রমাণ করে গেছেন, শক্তি আর উচ্চাকাঙ্ক্ষা আপনাকে শীর্ষে তুলতে পারে, কিন্তু অহংকার ও অতিরিক্ত আকাঙ্ক্ষা আপনাকে পতনেও ঠেলে দিতে পারে।